আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। এটা হলো অ্যাটাক টু কেমিস্ট্রি ফ্রি কোর্স, যার লেকচার নাম্বার 1। আজকে আমরা প্রথম ক্লাস আলোচনা করব। সবাইকে স্বাগত জানাই। ঠিক আছে, চলো আমরা বেশি কথা না বলে প্রথম লেকচার অ্যাটাক টু কেমিস্ট্রি ফ্রি কোর্সের প্রথম লেকচার আমরা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, চলো। এখন আমাদের অধ্যায় আছে 12টা, তাই না? কেমিস্ট্রিতে অধ্যায় কয়টা? 12টা। আমরা করব কি, আমরা প্রথমে তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। আমরা কোন অধ্যায় থেকে শুরু করব? আমরা তৃতীয় অধ্যায় থেকে একদম শুরু করব। বিশ্বাস করো ভাই, তোমরা যদি আমার এই ক্লাসগুলো নিয়মিত ফলো করে আমি যে কথাগুলো বলবো ওগুলো খাতায় নোট করতে পারো, বিশ্বাস করো তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষায় এমসিকিউ সিকিউ কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো খুব মনোযোগের সাথে এবং আমি যা বলি সেই অনুযায়ী ক্লাসগুলো করো। চলো শুরু করি। আমরা লেকচার নাম্বার 1 শুরু করলাম, তৃতীয় অধ্যায় প্রথমে শুরু করে দিলাম। চলো, তাহলে তৃতীয় অধ্যায় কি, নাম কি? অধ্যায় 3। অধ্যায় 3 নামটা হলো পদার্থের গঠন। পদার্থের গঠন, নাম হলো পদার্থের গঠন। আচ্ছা, এখন বিষয় পদার্থের গঠন। পদার্থ তো বিভিন্ন কিছু আছে আমাদের চারপাশে। আমরা যা কিছু দেখি, আমাদের চারপাশে যা কিছু দেখি সবই কোনো না কোনো একটা পদার্থ, কোনো না কোনো একটা রকমের পদার্থ। ঠিক আছে, সবকিছুই পদার্থ, কোনো না কোনো একটা রকমের পদার্থ। আমরা পদার্থকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মৌলিক পদার্থ আর একটা হচ্ছে হলো যৌগিক পদার্থ। তাহলে আমরা পদার্থকে কয় ভাগে ভাগ করতে পারি? পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পদার্থকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। দুই ভাগে। একটা হলো মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ একটা, আরেকটা কি? আরেকটা কিন্তু যৌগিক পদার্থ। আরেকটা কিন্তু যৌগিক পদার্থ। একটা মৌলিক পদার্থ এবং আরেকটা হলো যৌগিক পদার্থ। ঠিক আছে, হ্যাঁ, খাতায় নোট করা শুরু করো। আমি প্রথম থেকে যা লিখবো, যা বলবো, ওগুলো সব খাতায় নোট করবা। ইনশাআল্লাহ তোমাদের কেমিস্ট্রিতে কোনো সমস্যা হবে না। কেমিস্ট্রিতে তোমরা পাবো 100-100, আমি কথা দিলাম। তাহলে আমি যা বলতেছি সব নোট করা শুরু করো। এখন আমরা পড়বো মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কি? লেখো খাতায়। যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। ঠিক আছে, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেগুলোকে মৌলিক পদার্থ বলে। ঠিক আছে, হ্যাঁ, মৌলিক পদার্থের উদাহরণ কি কি? মৌলিক পদার্থের তাহলে আমরা উদাহরণ পড়ি এখানে। আচ্ছা, আমরা 1 নম্বরে পড়ি হলো হাইড্রোজেন। 1 নম্বরে আমরা লিখবো হাইড্রোজেন। হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ। আচ্ছা, 2 নম্বরে আমরা লিখবো নাইট্রোজেন। নাইট্রোজেন কি একটা মৌলিক পদার্থ। আমরা 3টা উদাহরণ দেই। নাইট্রোজেন। তারপরে আমরা লিখবো অক্সিজেন। 3 নম্বরে আমরা লিখবো কি? অক্সিজেন। এগুলো সব কি? সব কিন্তু মৌলিক পদার্থ। এগুলো সব মৌলিক পদার্থ। আচ্ছা, যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ লেখো। যৌগিক পদার্থ হলো সে সকল পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া 2 বা 2 এর অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। কি বললাম? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া 2 বা 2 এর অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা যদি এখানে উদাহরণগুলো লিখি, তাহলে আমরা এখানে উদাহরণগুলো লিখি কি কি হতে পারে। যেমন সালফিউরিক অ্যাসিড, ওটা একটা যৌগিক পদার্থ। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তারপর খাবার লবণ, এগুলো সব কি? যৌগিক পদার্থ। খাবার লবণ এগুলো সব কি? যৌগিক পদার্থ। ঠিক আছে, এখন প্রশ্ন, আমরা মৌলিক পদার্থ শিখছি, যৌগিক পদার্থ শিখছি।
তাই না? এখন মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ তো আমরা পড়ছি, পড়ার পরে আমরা এখন একটা বিষয় পড়বো, সে বিষয়টা হলো এই মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণা আছে। এই মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণা আছে যার নাম কি? যার নাম হলো পরমাণু। যার নাম কি? যার নাম পরমাণু। এই পরমাণু টপিকটা এখন আমরা পড়বো। তাহলে আমরা এখানে লিখি পরমাণু, এখানে আমরা লিখি পরমাণু, 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 পরমাণু। আচ্ছা, পরমাণুটা কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। লেখো, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থ, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নাই। সরি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নাই এবং বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। বিক্রিয়ায় কি? বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে। তাই কি বলে? পরমাণু বলে। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তার নাম কি? পরমাণু। তার পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নাই। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নাই এবং সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে পরমাণু বলে। তাদেরকে কি বলে? পরমাণু বলে। এটুকু আমরা বুঝলাম। আচ্ছা, ভালো কথা, বুঝলাম। এখন পরমাণু তো আমরা বুঝলাম। এখন কথা, এই যে আমাদের যে পরমাণু, তাই না? এখন আমরা একটা বিষয় পড়বো, অণু। এখন আমরা কোন বিষয়ে পড়বো? এখন আমরা একটা বিষয় পড়বো যার নাম হলো অণু। অণু, 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 এই বিষয়টা এখন আমরা পড়বো। লেখো, খাতায় লেখো। অণু সংজ্ঞাটা কি? অণু সংজ্ঞাটা হলো দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পর রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হলে, দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পর রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হলে তাকে অণু বলে। ঠিক আছে? এই অণুর আবার ভাগ আছে। অণু দুই প্রকার। খাতায় লেখো, অণু কয় প্রকার? অণু দুই প্রকার, একটা মৌলিক অণু, একটা যৌগিক অণু। ঠিক আছে? অণু কয় প্রকার? অণু দুই প্রকার, একটা মৌলিক অণু, একটা যৌগিক অণু। অণু কয় প্রকার? দুই প্রকার, একটা মৌলিক অণু, একটা হচ্ছে হলো যৌগিক অণু। আমরা এখন মৌলিক অণু নিয়ে আলোচনা করব। চলো, এখানে আমরা মৌলিক অণু নিয়ে আলোচনা করি। এখন মৌলিক অণু নিয়ে আলোচনা করব। চলো, মৌলিক অণু। আচ্ছা, মৌলিক অণু বিষয়টা কি? মৌলিক অণু বিষয়টা হলো একই মৌলের একই পরমাণু, একই মৌলের একই পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে মৌলিক অণু বলে। সিম্পল জিনিস। তাহলে মৌলিক অণু কোনগুলো, এগুলো আমাদের জানার বিষয় আছে না? একটা নিউমোনিকের মাধ্যমে আমরা মৌলিক অণু মনে রাখবো। এই দেখো, নিউমোনিকটা কি? নিউমোনিকটা হলো হ্যাভ নো বিয়ার, হ্যাভ নো বিয়ার অফ, হ্যাভ নো, এখানে ফিয়ার দেই আমরা, এখানে ফিয়ার দেই, হ্যাভ নো ফিয়ার অফ আইস, আইস কোল্ড বিয়ার। তাহলে আমরা লিখছি কি? মৌলিক অণু যতগুলা, যে 7টা মৌলিক অণু আছে, এই 7টা মৌলিক অণুকে আমাদেরকে মনে রাখতে হবে। এই মনে রাখার জন্য আমরা একটা নিউমোনিক লিখেছি, যে নিউমোনিকটা হলো হ্যাভ নো ফিয়ার অফ আইস কোল্ড বিয়ার, হ্যাভ নো ফিয়ার অফ আইস কোল্ড বিয়ার, হ্যাভ নো ফিয়ার অফ আইস কোল্ড বিয়ার। হ্যাভতে কি? হ্যাভতে হলো হাইড্রোজেন H2, নোতে হলো নাইট্রোজেন N2, ফিয়ারতে হলো ফ্লোরিন F2, অফতে হলো অক্সিজেন O2, আইসতে হলো আয়োডিন I2, কোল্ডে হলো ক্লোরিন Cl2, বিয়ারতে হলো ব্রোমিন Br2। এই যে 7টা আমরা এইভাবে মনে রাখবো। এটা হলো মৌলিক অণু। তোমার যৌগিক অণু কি? এনে লিখি, যৌগিক অণু, যৌগিক অণু। যৌগিক অণু বিষয়টা কি? যৌগিক অণু বিষয়টা কি? যৌগিক অণু বিষয়টা হলো একই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে যৌগিক অণু বলে। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে যৌগিক অণু বলে। এটার উদাহরণগুলো কি কি হতে পারে? যেমন পানি, পানি, যাকে আমরা লিখি H2, এটা একটা যৌগিক অণু।
তারপরে আমরা আরো লিখতে পারি যেটা, সেটা হলো ধরো জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট, এটাও হলো কি যৌগিক অণু। এগুলো সব কি যৌগিক অণু। তাহলে আমরা অণু বিষয়টাও বুঝলাম। এখন আমরা স্থায়ী কণিকা পড়বো, চলো। এখন আমরা কি পড়বো? এখন আমরা স্থায়ী কণিকা পড়বো। আচ্ছা, স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা। আচ্ছা, স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা পরমাণুতে আমরা আগে তো কিন্তু পরমাণু সংজ্ঞা দিছি। পরমাণু কি? পরমাণু কিন্তু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নাই এবং সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে পরমাণু বলে। এই যে পরমাণু, এই পরমাণুতে 3 ধরনের স্থায়ী কণিকা রয়েছে। তাহলে পরমাণুতে কয় ধরনের স্থায়ী কণিকা রয়েছে? পরমাণুতে 3 ধরনের স্থায়ী কণিকা রয়েছে। সেই স্থায়ী কণিকাগুলো কি? 1 নম্বর হলো ইলেকট্রন। 1 নম্বর কি? 1 নম্বর হলো ইলেকট্রন। 2 নম্বর হলো প্রোটন। 2 নম্বর প্রোটন। আর 3 নম্বর কি? 3 নম্বর হলো নিউট্রন। 3 নম্বর নিউট্রন। 3 নম্বর নিউট্রন। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, এবং নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা। নিউট্রনকে প্রকাশ করা হয় কি? এন দ্বারা। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, এবং নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা। আচ্ছা, এখন একটা বিষয় আমরা এখানে পড়বো, সেটা হলো পরমাণু। যে মৌলের পরমাণু তো আমরা পড়ছি, একটা মৌলিক পদার্থ তো বিভিন্ন হতে পারে, তাই না? মৌলিক পদার্থ তোমরা সবাই 1 থেকে 30 যে পারমাণবিক সংখ্যা আছে, ওগুলো সবগুলো মৌল মুখস্থ রাখবা সিরিয়াল বাই। 1 থেকে 30 সব পারমাণবিক সংখ্যাযুক্ত মৌল তোমরা মুখস্থ রাখবা। এর একটা তোমাদের কাজ, পর্যায় সারণী একটা কিনবা বড় চেয়ে, বা বইয়েও আছে। পর্যায় সারণী ভেতর থেকে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো সব মুখস্থ করে ফেলবা। আমি একটা ট্রিক্স বলবো, ওই ট্রিক্সের মাধ্যমে ভর সংখ্যাগুলো মনে রাখবা। আচ্ছা, তাহলে কিভাবে মুখস্থ করবা? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা অনুযায়ী পারমাণবিক সংখ্যা নিচে থাকে, আমরা একটু পর দেখাবো, ওটা সহ মুখস্থ করতে হবে, পরমাণুর প্রতীক সহ। ঠিক আছে? তার আগে আমরা কিছু বিষয় আগে আলোচনা করে নিই। তাহলে আমরা এখন আলোচনা করবো প্রতীক। এখন আমরা আলোচনা করব কি? প্রতীক। প্রতীক। আচ্ছা, প্রতীকটা কি? কোন মৌলের, এখন তো মৌল তো অনেকগুলো আছে, আমরা কিভাবে একে প্রকাশ করতে পারি এইটি বোঝানোর জন্য এই প্রতীক ব্যবহার করা হয়। তাহলে প্রতীকের সংজ্ঞা কি? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। যেমন কি? যেমন হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেন একে প্রকাশ করা হয় কি দ্বারা? যেহেতু প্রতীক, এইচ দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন একে প্রকাশ হয় কি দ্বারা? এন দ্বারা। তাহলে হাইড্রোজেন জায়গায় প্রকাশ করা এইচ দ্বারা, এবং নাইট্রোজেন জায়গায় প্রকাশ করা হয় কি দ্বারা? এন দ্বারা। এগুলো সব কি? প্রতীক। তাহলে আমরা আরেকটা বিষয় পড়ি, সংকেত। সংকেতও পড়তে পারি। সংকেতও পড়তে পারি। আচ্ছা, সংকেত কি? সংকেত হলো কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কি রকম? এই দেখো, যেমন পানি। পানি একে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? H2O। পানিকে আমরা H2O দ্বারা প্রকাশ করতে পারি। যেমন হলো নাইট্রোজেন, ওখানে আমরা নাইট্রোজেন লিখছি, ওটা মানে মৌলের প্রতীক আকারে। এখানে সংকেত আকারে যখন নাইট্রোজেন আমরা লিখবো, তখন কিভাবে লিখবো বলো তো? তখন কিন্তু আমরা অন্যভাবে লিখবো। তখন আমরা এই যে পড়ছিলাম কিন্তু আমরা N2, ওই N2 এখানে লিখে দেব। এগুলো সব কি? সংকেত। এটাও আমরা বুঝলাম। আচ্ছা, এখন যে বিষয়টা পড়তে হবে সেটা হলো, আগে বললাম যে ভর সংখ্যা মুখস্থ করতে হবে পারমাণবিক সংখ্যার সাথে। ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা সব মুখস্থ রাখতে হবে। ভর সংখ্যা মুখস্থর একটা নিয়ম, সেটা হলো 1 থেকে 20। 1 থেকে 20 যে মৌলগুলো আছে,
1 থেকে 20 পারমাণবিক সংখ্যা পর্যন্ত যে মৌলগুলো 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলোর ক্ষেত্রে আমরা বিবেচনা করব জোর হলে দ্বিগুণ, বিজোড় হলে দ্বিগুণ প্লাস 1, বিজোড় হলে দ্বিগুণ প্লাস 1, জোড় হলে দ্বিগুণ, বিজোড় হলে দ্বিগুণ প্লাস 1। এটা ভর সংখ্যা বের করার নিয়ম। অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি 1 থেকে 20 পর্যন্ত জোড় হয় তাহলে ভর সংখ্যা বের করার নিয়ম হলো দ্বিগুণ হবে। আর পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত যদি বিজোড় হয় ওটা ভর সংখ্যা বের করার নিয়ম হলো দ্বিগুণ প্লাস 1 যোগ হবে। এটা আমরা বুঝলাম, এখন তোমরা ওইভাবে মিলিয়ে নিবা। আচ্ছা, এখন কথা, তাহলে তো ব্যতিক্রম আছে এর মধ্যে। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর আর্গন। এই যে ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো বেরিলিয়াম, নাইট্রোজেন আর আর্গন। এগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এগুলোর ক্ষেত্রে কি ব্যতিক্রম? এগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম। কিরকম ব্যতিক্রম? বেরিলিয়াম কত পারমাণবিক সংখ্যা? 4, তাই না? তাহলে হিসাব মতো তো 8 হওয়ার কথা না, এটা 8 হবে না, এটা 9 হবে, এটা ভর সংখ্যা 9 হবে। আচ্ছা, নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা কত? 7, বিজোড় তাহলে 15 হওয়ার কথা, কিন্তু এর 14 হবে। তারপর আর্গনের 36 হওয়ার কথা, এর 40 হবে। এগুলো একটু ব্যতিক্রম ভর সংখ্যা। এগুলো সব কি ভর সংখ্যা, কিন্তু এগুলো সব ভর সংখ্যা। আচ্ছা, এগুলো হয়ে গেল। এখন আমরা কিছু পারমাণবিক সংখ্যা পড়বো, তারপর কিছু আমরা ম্যাথ করব, কিছু সহজ ম্যাথ করব। চলো শুরু করি। আচ্ছা, আগে আমরা একটা বিষয় লিখি, সেটা হলো আচ্ছা, এই যে একটা আমরা বিষয় লিখলাম, ধরো এ, বড় হাতের এ, এখানে আমরা জেড দিলাম, এখানে আমরা কত দিলাম? আচ্ছা, এখানে একটা অন্য সংখ্যা দেই, এখানে এক্স দেই, এখানে জেড দিলাম, এখানে এ দিলাম, ঠিক আছে? আর এখানে ধরো ওয়াই দিলাম, এক্স এখানে দিয়েছে আমরা জেড, এখানে আমরা এ, এখানে ওয়াই। আচ্ছা, এখানে এখন এক্সটা কি? এক্সটা হলো যে কোনো মৌল। এক্স হলো যে কোনো মৌল, এটা একটা প্রকাশক, একটা মৌলের প্রকাশক চিহ্ন এটা। তাহলে এক্স কি? এক্স হলো যে কোনো মৌল, আচ্ছা, এক্স কি? এক্স যে কোনো মৌল। জেড কি? জেড হলো পারমাণবিক সংখ্যা, আচ্ছা, পারমাণবিক সংখ্যা জেড। তাহলে এর সংখ্যাটা জেনে নেই। এর সংখ্যাটা হলো কোন মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। শেষ। আচ্ছা, এ কি? এ হলো পারমাণবিক ভর হলো এ। তাহলে পারমাণবিক ভরের সংখ্যাটা কি? কোন মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফলকে পারমাণবিক সংখ্যা বলে, যাকে প্রকাশ করা হয় এ দ্বারা। আমি কি বলছি? নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফল। তাহলে পারমাণবিক ভর হলো এ, বা ভর সংখ্যা। পারমাণবিক ভর এখানে না লিখে আমরা একটা কাজ করি, আমরা ভর সংখ্যা লিখি। ভর সংখ্যার পারমাণবিক ভরের মধ্যে একটু পার্থক্য আছে, তো সেই জন্য আমরা এখানে ভর সংখ্যাই লিখি। এটা কি? এটা হলো ভর সংখ্যা, যার সংখ্যাটা কি? কোন মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বলে, যাকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে প্রোটন আর নিউট্রন সংখ্যার কি? যোগফল, তাই না? প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলে তো, তাই না? তাহলে আমরা এখানে যদি লিখি a ইকুয়াল টু পি প্লাস এন, ভর সংখ্যা a ইকুয়াল টু পি প্লাস এন, তাহলে এখানে লিখতে হবে, সরি কারেন্ট চলে গেছে, a ইকুয়াল টু পি প্লাস এন এখানে লিখতে হবে, কারণ প্রোটন নিউট্রন সংখ্যা যোগফল হলো ভর সংখ্যা। এই পিটা হলো প্রোটন, এনটা হলো নিউট্রন, যেটা আমরা আগে প্রকাশ করে দেখাইছি আগের পেজে। আচ্ছা, এটা এখন আমরা বুঝলাম। এখন আমরা কিছু ম্যাথ করি, চলো।
তাহলে যে কোনো মৌল পারমাণবিক সংখ্যা এগুলো আমরা সব বুঝছি। ওয়াইটা কি? ওয়াই হলো আয়ন। ওয়াই কি? ওয়াই হলো একটা আধান বোঝায়, আধান বা আয়ন যে কোনো কিছুটা বোঝায়, বুঝলেই হলো, ওটা পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা আমরা এখন ম্যাথ করবো কিছু, চলো ম্যাথ করে আজকে ক্লাস এই পর্যন্তই, চলো ম্যাথ করি। যেমন ধরো আর সূত্রটা মনে আছে, এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু কিন্তু পি প্লাস এন, এ ইকুয়াল টু পি প্লাস এন, এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরো অক্সিজেন 2+, অক্সিজেন 2+। আচ্ছা অক্সিজেনের পারমাণবিক ভর যেটা আছে, অক্সিজেনের যে পারমাণবিক ভর বা ভর সংখ্যা, সেটা আমরা কত পাবো বলো তো? অক্সিজেনের যে পারমাণবিক ভর বা ভর সংখ্যা, তাকে আমরা পাবো হলো, ধরো আমরা এখানে 16 পাইছি, এখানে 8, তাই না? এখানে 8, এখানে 16 পাইছি। এখন কথা, এখানে তো 2+ আছে, ইলেকট্রন সংখ্যা কত, তাই না? এখানে 2+ আছে, এখানে বলছে প্রশ্ন ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু হোয়াট, এটা বলছে। আমরা কি বলছি? আমরা কিন্তু বলছি যে কোন মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটনের সংখ্যাকে তার কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। যেহেতু প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, সুতরাং ওই যে পারমাণবিক সংখ্যা 8, ওকে আমরা প্রোটনের সংখ্যা ধরে নিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু 8। এ ইকুয়াল টু আমরা আগেই জানি, এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু এই যে 16, এ ইকুয়াল টু 16। এখন কথা, একটি পরমাণুতে কিন্তু সমান সংখ্যক ইলেকট্রন সমান সংখ্যক প্রোটন থাকে যখন পরমাণুটা চার্জ নিরপেক্ষ থাকে, কিন্তু এই পরমাণুতে কিন্তু চার্জ নিরপেক্ষ না, অক্সিজেন 2+, চার্জ নিরপেক্ষ না। সুতরাং এখানে কিন্তু অবশ্যই ইলেকট্রন আর প্রোটন সমান নাই। তাহলে এখানে কি আছে? হয় ইলেকট্রন কম আছে, না হয় প্রোটন কম আছে, যে কোনো দুইটা যে কোনো ক্ষেত্রে হবে যদি চার্জ সমান চার্জ থাকে। যেহেতু 2+, তার মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, আমরা বিয়োগ করব। তাহলে যেহেতু 2+, প্লাস থাকলে ঘাটতি, মাইনাস থাকলে হলো ইলেকট্রনের আধিক্য, মাইনাস থাকলে ইলেকট্রনের আধিক্য, প্লাস থাকলে ইলেকট্রনের ঘাটতি। যেহেতু এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই আমরা কি করব? ইকুয়াল টু বিয়োগ করব, ঘাটতি মানে বিয়োগ। তাহলে 16 কার সাথে বিয়োগ করব? এই 8, তো 8 প্রোটন সংখ্যা, ওটা ইলেকট্রন সংখ্যা, তাহলে আগে ইলেকট্রন সংখ্যা ছিল 8, এখন 2+ হয়েছে কত? 8, 2+ মানে ইলেকট্রনের কি হয়েছে? ঘাটতি হয়েছে। কয়টা? 2+, 2টা। তাহলে এই 8 থেকে 2টা কি করব? বিয়োগ করব। ইকুয়াল টু আসলো কত? 6। তাহলে ইলেকট্রনের যে সংখ্যাটা তা আসলো 6। চলো আর একটা করি, যেমন ধরো নাইট্রোজেন, হাইড্রোজেনে করি, আচ্ছা করলে হয়। নাইট্রোজেন এখানে আমরা দিয়েছি 7, তাই না? এখানে আমরা দিয়েছি 7। আচ্ছা আর কিছু দেই নেই, এখানে বলছে যে এ ইকুয়াল টু হোয়াট, এ ইকুয়াল টু হোয়াট। এটা যদি আমরা সলিউশন করি, এখানে পি কত? প্রোটন, প্রোটন কিন্তু 7, আর এখানে কিন্তু কি কোনো চার্জ আছে 2+ এর মতো না, সুতরাং ইলেকট্রন সমান। তাহলে প্রোটনও যায়, ইলেকট্রন যায়, ইলেকট্রন কত? 7। তাহলে এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু পি প্লাস এন। তাহলে 7 + 7 ইকুয়াল টু কত? 14। ঠিক আছে, এইভাবে। আচ্ছা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।